অনেকেই ভেবেছিল নতুন দল হিসেবে এনসিপি এবার একটা থেকে দুইটা আসন পাবে, কিন্তু জামাতের জোটে থেকে তারা এবার অনেক বড় চমক নিয়ে আসছে। রাজনীতির মাঠে যাদের বয়স মাত্র কয়েক মাস, সেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডার্ক হর্স। রিপোর্ট এবং বিভিন্ন ধরনের জরিপ বলছে 10 দলীয় জোটের শরিক হিসেবে এনসিপি যে 30টি আসন পেয়েছে তার মধ্যে অন্তত 8 থেকে 10টি আসনে তারা জয়ের প্রবল সম্ভাবনা তৈরি করেছে। বিষয়টি খুব সহজ নয়, কারণ তাদের লড়াই করতে হচ্ছে বিএনপির মতো দলের সুপার হেভিওয়েট প্রার্থীদের বিরুদ্ধে। ঢাকার 8 আসনে নাসির উদ্দিন পাটোয়ারি লড়ছেন বিএনপির নীতি নির্ধারক মির্জা আব্বাসের বিরুদ্ধে, আর ঢাকা 11 আসনে বিপ্লবের মহানায়ক নাহিদ ইসলাম লড়ছেন বিএনপির প্রভাবশালী নেতা ডক্টর এম কাইয়ুমের বিরুদ্ধে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি কেবল ভোটের লড়াই নয়, এটি হলো প্রথাগত রাজনীতি বনাম 24-এর স্পিরিটের লড়াই। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এনসিপি ঢাকার 3টি হাই প্রোফাইল আসনকে তাদের প্রেস্টিজ ইস্যু হিসেবে নিয়েছে। সূত্র মতে ঢাকা 8, ঢাকা 11 এবং ঢাকা 18 আসনে এনসিপি তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে। যদিও বিএনপির মির্জা আব্বাস বা এম জাহাঙ্গীরের মতো নেতাকর্মীরা সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী, কিন্তু এনসিপির স্ট্র্যাটেজি কিন্তু ভিন্ন। বিশ্লেষকরা বলছেন এনসিপি টার্গেট করছে সাইলেন্ট ভোটার বা ফার্স্ট টাইম ভোটারদেরকে, যারা গত 15 বছর ভোট দিতে পারেনি এবং যারা 2024-এর গণ অভ্যুত্থানকে আবেগের জায়গা থেকে দেখে। তাদের ভোটই হতে পারে এনসিপির প্রধান হাতিয়ার। এনসিপির অভ্যন্তরীণ জরিপ এবং সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে তারা মনে করছে তরুণ প্রজন্মের কাছে মির্জা আব্বাসের চেয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বা নাহিদ ইসলামের গ্রহণযোগ্যতা অনেক বেশি। এই ক্লিন ইমেজ দিয়েই তারা সাংগঠনিক ঘাটতি পূরণ করতে চাইছে। ঢাকার বাইরে এনসিপির অবস্থান আরও সুসংহত বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে। বিশেষ করে কুমিল্লা 4 আসনের সমীকরণ নাটকীয়ভাবে এনসিপির পক্ষে চলে এসেছে। সেখানে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ, তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র ঋণখেলাপির অভিযোগে বাতিল হয়ে গেছে। আইনি এই জয়ে হাসনাত আব্দুল্লাহর জন্য মাঠ এখন অনেকটাই ফাঁকা। বিশ্লেষকরা মনে করছেন বড় কোনো অঘটন না ঘটলে হাসনাতের সংসদে যাওয়া এখন মাত্র সময়ের ব্যাপার। অন্যদিকে পঞ্চগড় 1 আসনে লড়ছেন সার্জিস আলম, যেখানে তার প্রতিপক্ষ বিএনপির ব্যারিস্টার নওশাদ জমির। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক রাশেদ মাহমুদ মন্তব্য করেছেন তরুণরাই রাজপথে থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সংগঠিত করেছে। তাদের সংসদে অন্তর্ভুক্তি হলে নীতি নির্ধারণে গণ আন্দোলনের বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন ঘটবে। এই সেন্টিমেন্টই উত্তরবঙ্গের ভোটারদের মধ্যে প্রবল। সার্জিস আলমের ব্যক্তিগত জনপ্রিয়তা এবং ভূমিপুত্র ইমেজ তাকে বিএনপির হেভিওয়েট প্রার্থীদের বিরুদ্ধে শক্ত অবস্থানে রেখেছে। প্রতিবেদন অনুযায়ী এনসিপি আশা করছে তাদের 32 জন প্রার্থীর মধ্যে অন্তত 12 থেকে 13 জন প্রার্থী জয়ী হয়ে ফিরবেন এবং আরও 4 থেকে 5 জন হাড্ডাহাড্ডি লড়াই করবেন। রংপুরে আক্তার হোসেন, নোয়াখালীতে আব্দুল হান্নান মাসুদ এবং নারায়ণগঞ্জে আলামিনের মতো প্রার্থীরা 10 দলীয় জোটের পূর্ণ সমর্থন পাচ্ছেন। জামায়াতে ইসলামী তাদের নিজস্ব ভোট ব্যাংক এই তরুণদের দিকে শিফট করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। একজন এনসিপি নেতা সাংবাদিককে বলেছেন, জোট থেকে সব ধরনের সহযোগিতাই করা হচ্ছে, আমরা সর্বস্তরে জনগণ থেকে ভালো সাড়া পাচ্ছি। তবে মুদ্রার উল্টো পিঠও কিন্তু আছে। 30টি আসনের মধ্যে 6টিতে জোটের শরিক দলগুলো যেমন জামাত ও খেলাফত মজলিস তাদের প্রার্থী প্রত্যাহার করেনি। এই ফ্রেন্ডলি ফায়ার বা বন্ধুত্বপূর্ণ সংঘাত কি এনসিপির জয়ের পথে কাঠা হয়ে দাঁড়াবে? রাজনীতিতে একটা প্রবাদ আছে, শত্রুর সাথে লড়াই করা সহজ, কিন্তু মিত্রের সাথে লড়াই করা কঠিন। এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এবার ঠিক সেই চ্যালেঞ্জের মুখোমুখি। রিপোর্ট বলছে 30টি আসনের মধ্যে অন্তত 6টি আসনে 10 দলীয় জোটের শরিক দলগুলো তাদের প্রার্থী প্রত্যাহার করেনি। রাজনীতির পরিভাষায় একে বলা হয় ভোট স্প্লিটিং রিস্ক বা ভোট ভাগাভাগির ঝুঁকি। নরসিংদী 2 আসনে এনসিপির প্রার্থী ছারোয়ার তুষার, কিন্তু সেখানে জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর প্রার্থী আমজাদ হোসাইন এখনও মাঠেই রয়েছেন। একই চিত্র নারায়ণগঞ্জ 4 আসনে, যেখানে এনসিপির আল আমিনের বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন খেলাফত মজলিসের প্রার্থী।
রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, এই ফ্রেন্ডলি ফায়ার বা বন্ধুত্বপূর্ণ সংঘাত কি শেষ পর্যন্ত বিএনপির জন্য ওয়াকওভার হয়ে দাঁড়াবে, নাকি এনসিপির তরুণ তুর্কিরা সাংগঠনিক শক্তির চেয়ে ব্যক্তিগত জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এই বাধা পার হবেন? চলুন সমীকরণে একটু গভীরে যাওয়া যাক। যদিও 6টি আসনে একাধিক প্রার্থী রয়ে গেছে, এনসিপির নেতারা বিষয়টিকে খুব একটা নেতিবাচকভাবে দেখছেন না। নারায়ণগঞ্জ 4 আসনের প্রার্থী আলামিন সংবাদ মাধ্যমকে বলেছেন, জোটগতভাবে এই আসন আমাকে দেওয়া হয়েছে, বাকি দলগুলো আমার সঙ্গেই আছে। জোটের সিদ্ধান্তকে সবার সম্মান জানানো উচিত। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, তারা শরিক দলগুলোর শীর্ষ নেতৃত্বের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতে ইসলামী যেহেতু এই জোটের প্রধান চালিকা শক্তি, তাই শেষ মুহূর্তে একটি আনঅফিসিয়াল উইথড্রয়াল বা অনানুষ্ঠানিক সমঝোতা হতে পারে। অর্থাৎ ব্যালটে নাম থাকলেও জামাতের প্রার্থীরা হয়তো এনসিপির প্রার্থীর পক্ষেই কাজ করবেন। যদি সেটা হয়, তবে এই 6 আসনেও এনসিপির জয়ের সম্ভাবনা কিন্তু প্রবল। আর যদি না হয়, তবে জোট ভাগাভাগিতে তৃতীয় পক্ষ সুবিধা নিতে পারে। এনসিপির জন্য আরেকটি ইন্টারেস্টিং ব্যাটলফিল্ড হলো মৌলভীবাজার 4। এই আসনটি জোটের পক্ষ থেকে ওপেন বা উন্মুক্ত রাখা হয়েছে। এখানে এনসিপির প্রার্থী প্রীতম দাস। তার বিরুদ্ধে লড়ছেন জোটেরই শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের শেখ নূরে আলম হামিদি। এই আসনের সমীকরণটা কিন্তু একটু ভিন্ন। এটি হিন্দু অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, প্রীতম দাস এখানে এনসিপির অসাম্প্রদায়িক এবং ইনক্লুসিভ রাজনীতির বড় পরীক্ষা দিচ্ছেন। এনসিপি প্রমাণ করতে চাইছে তারা কেবল ইসলামী দলগুলোর সাথেই জোট করেনি, তারা সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চায়। প্রীতম দাস যদি এই আসনে জয়ী হতে পারেন, তবে এটি হবে এনসিপির জন্য একটা বিশাল প্রতীকী বিজয়। নির্বাচনী প্রচারণা শুরু করার জন্য এনসিপি যে স্থানটি বেছে নিয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারা 3 নেতার মাজার এবং 24-এর বিপ্লবের অন্যতম শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সার্জিস আলমরা সেখানে উপস্থিত ছিলেন। এনসিপি ভোটারদের মনে করিয়ে দিচ্ছেন, এই নির্বাচন কেবল ক্ষমতার জন্যই নয়, এটি শহীদদের রক্তের ঋণ শোধ করার একটি নির্বাচন। শহীদ ওসমান হাদির কবরে দাঁড়িয়ে তারা যে শপথ নিয়েছেন, তা তরুণ ভোটারদের মনে গভীর প্রভাব ফেলতে পারে। বিশ্লেষক অধ্যাপক রাশেদ মাহমুদ যথার্থই বলেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত টেকসই করতে হলে তরুণ নেতৃত্বকে সংসদে দরকার। এনসিপি তাদের ক্যাম্পেইনে এই আবেগ এবং রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দুটোকেই প্যারালালভাবে কাজে লাগাচ্ছে। মির্জা আব্বাস বনাম নাসিরুদ্দিন পাটোয়ারি কিংবা নওশাদ জমির বনাম সার্জিস আলম, লড়াইটা কিন্তু সহজ নয়। কিন্তু এনসিপির হাতে আছে 2024-এর বিপ্লবের লিগ্যাসি এবং উত্তরাধিকার। বিভিন্ন জরিপ এবং এনসিপির অভ্যন্তরীণ রিপোর্ট বলছে, অন্তত 10 থেকে 12 জন তরুণ এমপি এবার সংসদে যাওয়ার খুবই কাছাকাছি রয়েছে। যদি সেটা হয়, তবে বাংলাদেশের পার্লামেন্টে আমরা এক নতুন প্রজন্মের গর্জন শুনতে পাব। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এনসিপি আসলে কতগুলো আসন পেতে পারে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।